এই ক্লাসে আমরা আলোচনা করব এনটিপিসি সিবিটি 1 এর পরীক্ষার 31 নম্বর প্রশ্ন থেকে। তবে শুধুমাত্র যে এনটিপিসির বিগত বছরের প্রশ্ন এই ভিডিওতে আছে তা নয়, তার সঙ্গে রেলের গ্রুপ ডি এবং রেলের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আছে। এর মধ্যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা তোমার টেকনিশিয়ান, এই ধরনের পরীক্ষার প্রশ্ন এখানে আছে, এবং টিসিএস যে পরীক্ষার প্রশ্নগুলো করে, বিশেষ করে এসএসসির প্রশ্নও কিন্তু আমরা কিছু এর মধ্যে দিয়েছি, যেগুলো আমাদের মনে হয়েছে যে এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো এই ভিডিওতে দেওয়া হয়েছে। ঠিক আছে, শুরু করা যাক। 31 নম্বর প্রশ্ন কি আছে? গৌতম or সিদ্ধার্থ is believed to have piously meditated at which place for 6 years before he went to বোধগয়া for the final realization? গৌতম আর সিদ্ধার্থ চূড়ান্ত উপলব্ধির জন্য বোধগয়া যাওয়ার আগে 6 বছর কোন স্থানে ধ্যান করেছিলেন বলে মনে করা হয়? প্রাগবোধি, কপিলাবস্তু, রাজগীর, ইটখড়ি। দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, প্রাগবোধিতে। দেখো গৌতম বুদ্ধ মাত্র কিন্তু 16 বছর বয়সে বিয়ে করে। ঠিক আছে, 16 বছর বয়সে সে কিন্তু বিয়ে করে, এবং দেখো তখনও কিন্তু অ্যাডাল্টই হয়ে পারেনি, প্রাপ্তবয়স্ক হয়নি, তার আগেই কিন্তু বিয়ে করে বসেছে। বাড়ির থেকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে 16 বছর বয়সে সে বিয়ে করলো, এবং যখন বিয়ে করে তার বউয়ের নাম কী ছিল, তার ওয়াইফের নাম কী ছিল? তার ওয়াইফের নাম কিন্তু ছিল যশোধারা বা ওয়াসাধারা বলি, YASHODHARA, ওয়াসাধারা, যার নাম আমরা বলি কি, বা যশোধারা বলি, যাকে আমরা বলি গোপা। ঠিক আছে, তাহলে বইয়ের নাম কী ছিল? গোপা বা যশোধারা। তবে শুধুমাত্র যে এই দুটো নামই তুমি সব বইয়ে পাবে, এছাড়াও কিন্তু তার বিভিন্ন বুদ্ধিস্ট যে লিটারেচার, সেখানে কিন্তু তুমি আরও কিছু নাম পাবে। সেই নামগুলো আমি বলে দিচ্ছি, মানে এমসিকিউর জন্য লাগতে পারে। বিশেষ করে বিম্ব বলি অনেক সময়, বিম্ব। ঠিক আছে, বা এর আরও নাম আছে, মানে এই ওয়াইফের নামই বলছি। একজনেই ব্যক্তি এক একটা সাহিত্যে এক এক রকম নাম লিখেছে। তাহলে আমরা গোপা বললাম, বিম্ব বললাম, বা যশোধরা বললাম, আর একটা বলে ভদ্রকাচা বা ভদ্রকচ। ঠিক আছে, ভদ্রকাচা। তাহলে এই মেনলি 4টে নাম। ঠিক আছে, গৌতম বুদ্ধের ওয়াইফের নাম ছিল যশোধরা বা গোপা বা বিম্ব বা ভদ্রকচ। ঠিক আছে, আচ্ছা, বিয়ে তো করলেন, মাত্র 13 বছর মাত্র সংসার করেছে। ঠিক আছে, 13 বছর সংসার করলো কি? তাহলে দেখো এখানে 16 বছর বয়সে বিয়ে করলো, 13 বছর টোটাল সংসার করলো, তাহলে 16 আর 13 যোগ করলে কত হচ্ছে? দেখো মাত্র 29 বছর বয়সে কিন্তু সে গৃহ থেকে চলে গেল। দেখো আনলাকি 13, মাত্র 13 বছর বিয়ে করেছে, মানে সংসার করেছে আর কি। তাহলে 29 বছর বয়সে সে কী করলো? সংসার ছেড়ে চলে গেল। যদিও তার মধ্যে একখান বাচ্চা জন্মিয়েছে, তার বাচ্চার নাম ছিল কি? তার ছেলের নাম ছিল রাহুল। ঠিক আছে, এই 13 বছর তার একটা বাচ্চা হয়েছিল, তার নাম হচ্ছে রাহুল। 29 বছর বয়সে তো সংসার ধর্ম ত্যাগ করে নিয়ে দেখো 6 বছর ও টোটাল কঠোর মানে তপস্যা করেছে। তাহলে 29 আর 6 কত হলো? 35। এই 35 বছর বয়সে কিন্তু সে বৌদ্ধত্ব লাভ করলো। আচ্ছা, এই যে বৌদ্ধত্ব লাভ করলো, তখন কোন গাছের নিচে? এটা আমরা পড়েছি দেখো এর আগেও। ঠিক আছে, গৌতম বুদ্ধ যে বৌদ্ধত্ব লাভ করলো, সেটা গাছের নাম ছিল কি? উরুভেল্লা বা উরুবিল্ল বলে ওই জায়গাটা ছিল। আর যে ট্রিটা ছিল সেটা হচ্ছে পিপল ট্রি। পিপল গাছের নিচে, বা বাংলায় আমরা বলি অসত্য গাছ। ঠিক আছে, এই জায়গাটা ছিল, পিপল ট্রিটা ছিল তোমার হচ্ছে উরুভেলা। এটাকেই আমরা বলছি যেটাকে বোধগয়া। ঠিক আছে, বোধগয়া। তবে এক্ষেত্রে যে এমসিকিউটা ছিল, যে সে নির্বাণ লাভের আগে বা চূড়ান্ত উপলব্ধির আগে সে 6 বছর কোথায় ধ্যান করেছিল, সেটা হবে হচ্ছে প্রাগবোধি। দেখো এই যে উরুভেলা বা বোধগয়া, এরই আর একটা নাম হচ্ছে প্রাগবোধি, অপশান এ হবে। ঠিক আছে, আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি যে নেক্সট বুদ্ধ বা ফিউচার বুদ্ধ আমরা বলি, ফিউচার বুদ্ধ। ঠিক আছে, ফিউচার বুদ্ধ বা নেক্সট বুদ্ধ, এইটাকে কাকে বলা হয়? এটা বলা হয় মৈত্রেয়া। ঠিক আছে, কিন্তু সেকেন্ড বুদ্ধ কাকে বলা হয়? দ্বিতীয় বুদ্ধ বলে অতীশ দীপঙ্কর। ঠিক আছে, অতীশ দীপঙ্করকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ, আর নেক্সট বুদ্ধ বা ফিউচার বুদ্ধ বলা হয় মৈত্রেয়াকে। তবে তোমাকে যদি মনে হয় যে আমি এখন বুদ্ধিস্ট হতে গেলে তোমাকে এই বুদ্ধিস্ট সঙ্গে যদি অ্যাডমিট করতে হয় বা যুক্ত হতে হয়, তাহলে বুদ্ধিস্ট সঙ্গে ভর্তি হতে গেলে তোমাকে মাত্র 15 ইয়ার্স কিন্তু বয়স হতেই হবে, তবেই তুমি কিন্তু বুদ্ধিস্ট যে সংঘ তাতে কিন্তু তুমি জয়েন হতে পারো। তার নিচে বয়স হলে কিন্তু তুমি জয়েন হতে পারবে না। আচ্ছা, এখানে দেখো কপিলাবস্তু বলে একটা অপশান আছে। কপিলাবস্তুতে কী হয়েছিল? এই গৌতম বুদ্ধের যে কপিলাবস্তু, এটা ছিল অ্যাকচুয়ালি নেপালে আছে, তাই তো? এইখানে তার হচ্ছে জন্ম হয়েছিল, এটা হচ্ছে বার্থ প্লেস। ঠিক আছে, কপিলাবস্তুর কোথায়? লুম্বিনী উদ্যান, তাই তো? লুম্বিনী উদ্যান, এইখানে বৈশাখী পূর্ণিমা তিথি ছিল, তাহলে লুম্বিনী উদ্যান, এই কপিলাবস্তু, এটা নেপালে হয়েছে। রাজগিরে কী হয়েছে? রাজগির আমরা বলেছিলাম সেই সমাজের লোক, সেখান থেকে আমরা মনে রাখতে পারি। বা আমরা ছিল কি
রবি পাকা, রবি পাকা। র ফর রাজগীর, মানে রাজগীরে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। বি ফর বৈশালী, তাহলে বৈশালীতে হয়েছিল তোমার সেকেন্ড, পাটলিপুত্র হয়েছে থার্ড, আর কাতে ফোর্থ। তাহলে এইটা মানে কাশ্মীর আর কি, ঠিক আছে। তাহলে রাজগীর হয়েছিল প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, এই যে র ফর রাজগীর, ঠিক আছে। হাউ মেনি টাইমস হ্যাজ দ্য গঙ্গা রিভার বিন মেনশনড ইন দ্য ঋগ্বেদ? ঋগ্বেদে কতবার গঙ্গা নদীর কথা উল্লেখ রয়েছে? 4 বার, 3 বার, 2 বার, 1 বার। দেখো ঋগ্বেদের যে নদীটা সবথেকে বেশি উল্লেখ করা হয়েছে, মানে আমরা বলতে পারি মোস্ট মেনশন রিভার যেটা, সেটা নদীর নাম কি? সেটা কিন্তু সিন্ধু নদী সবথেকে বেশিবার উল্লেখ করা হয়েছে। এই সিন্ধু নদীকে যেটাকে আমরা এখন বলি ইন্দাস রিভার, তাই তো? আচ্ছা, এটা তো সবথেকে বেশিবার উল্লেখ করলো। কোন নদীটা সবথেকে পবিত্র ছিল, সবথেকে মোস্ট পায়োয়াস ছিল কোনটা? মোস্ট পবিত্র নদী হচ্ছে সরস্বতী, ঠিক আছে। সবথেকে পবিত্র নদী উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে, মানে সরস্বতী নদীকে। আর শুধুমাত্র একবার উল্লেখ করা হয়েছে, মাত্র একবার মেনশন করা হয়েছে কোন নদীকে? সেটা হচ্ছে এই গঙ্গা নদী। গঙ্গা কিন্তু বেশিবার নেই, এত পবিত্র আমরা যেটা এখন বলছি, মাত্র একবারই কিন্তু গঙ্গা নদীর উল্লেখ করা আছে। যদিও 3 বার উল্লেখ আছে কিন্তু যমুনা নদী, ঠিক আছে। যমুনা নদী উল্লেখ আছে 3 বার। তাহলে যমুনা আছে 3 বার, গঙ্গা আছে 1 বার, আর সবথেকে পবিত্র ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে সরস্বতী নদীকে, আর মাত্র মানে সবথেকে বেশি উল্লেখ করা হচ্ছে সিন্ধু নদীকে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে যে গঙ্গা নদীর কথা ঋগ্বেদে কতবার উল্লেখ আছে? সঠিক উত্তর হবে মাত্র 1 বার, অপশান ডি। দেখো গঙ্গা নদীর সম্পর্কে যদি আমরা দেখি, গঙ্গা নদীর টোটাল লেন্থ কত? গঙ্গার লেন্থ যদি দেখি সেটা হচ্ছে 25 কি কিলোমিটার। আচ্ছা, এই দেখো গঙ্গা কিন্তু কীরকমভাবে উৎপত্তি হয়েছে দেখো এই পয়েন্টটাকে যদি আমি মনে করি, এটাকে হচ্ছে বদ্রীনাথ মনে করলাম, ঠিক আছে। বদ্রীনাথ এই বদ্রীনাথ থেকে, এবং এরকম ধরো মনে করলাম এটা ধৌলি গঙ্গা, এটাকে মনে করলাম ধৌলি গঙ্গা, ঠিক আছে। এই বদ্রীনাথ এই পয়েন্ট এবং গ্লেসিয়ার, এবং এখানে একটা ধরো ধৌলি গঙ্গা, এই দুটো নদী, এই বদ্রীনাথ থেকে যে নদীটা আসছে তার নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা। এই নদীটার নাম হচ্ছে বিষ্ণু গঙ্গা, ঠিক আছে, বিষ্ণু গঙ্গা। আর এইখান থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে ধৌলি গঙ্গা। এই নদীটা আসছে কি? ধৌলি গঙ্গা। এই বদ্রীনাথ থেকে যেটা হলো বিষ্ণুগঙ্গা এবং ধৌলি গঙ্গা, এই দুটো নদী যেখানে মিলিত হলো, মানে এই পয়েন্টটার নাম কিন্তু, যে জাংশন পয়েন্ট, এইটার নাম কিন্তু আলাদা। এইটার নামটা মুখস্থ রাখতে হবে, সেটাকে বলি বিষ্ণুপ্রয়াগ। বেশ কিছু প্রয়াগ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই দুটো নদী এবার কি হলো? অলকানন্দা নাম নিল এখান থেকে, অলকানন্দা। তাহলে এই নদীটার নাম এখন কি বলবো? অলকানন্দা, ঠিক আছে, অলকানন্দা, মানে মিলিত হওয়ার পরে। এবার এই অলকানন্দা নদীটা, এইখান থেকে আরেকটি নদী এসছে, এর বাঁ দিক থেকে একটা নদী গেছে, গিয়ে এই অলকানন্দার সঙ্গে মিশেছে। এই পয়েন্টটা এখন উৎপন্ন হলো। যে নদীটা এসে মিশলো, এই নদীটাকে আমরা বলবো নন্দাকিনী, এটাকে বলবো নন্দাকিনী, ঠিক আছে। তাহলে নন্দাকিনী এবং অলকানন্দা এই দুটো যে জায়গায় মিশলো, মানে এই জায়গাটাকে আমরা বলবো, এটাকে বলবো হচ্ছে নন্দপ্রয়াগ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার এইখান থেকে এই যে নদীটা যেটা মেশা হলো, এইখান থেকে কিন্তু আবার এই নন্দপ্রয়াগের পর থেকে আবার অলকানন্দা নাম নিয়েই যাচ্ছে। তাহলে এটা কিন্তু সেই অলকানন্দাই চলছে, ঠিক আছে। ঠিক নন্দপ্রয়াগের বাদিক দিয়ে আবার আরেকটি নদী, যেটাকে আমরা পিণ্ডার গঙ্গা বলি, সেই পিণ্ডার গঙ্গা ঠিক এর সমান্তরালে এসে আরেকটি নদী মিশলো এরকম জায়গায়। ধরো এইটাকে আমরা বলবো, এটাকে বললাম হচ্ছে পিণ্ডার গঙ্গা, এটা লিখে দিচ্ছি এখানে। এইটাকে আমরা বলবো কি? পিণ্ডার গঙ্গা। আচ্ছা, পিণ্ড সে কে দিয়েছিল জানি, বা পিণ্ড কে দিয়েছিল সে আমরা মহাভারত পুরাণে পাই। এইখানে পাবো কি? পিণ্ড দিয়েছিল কর্ণ, ঠিক আছে। তাহলে এই যে অলকানন্দার পিণ্ড, এখানে পাবো কি? কর্ণপ্রয়াগ, ঠিক আছে। এই পয়েন্টের নাম বলছি, ঠিক আছে। তাহলে কর্ণপ্রয়াগ হলো তোমার অলকানন্দা এবং পিণ্ডার গঙ্গার মিলিত স্থান। এবার নেক্সট হচ্ছে সেমভাবে আবার সেই অলকানন্দার নাম নিয়েই কিন্তু এগিয়ে চলেছে, ঠিক আছে। এখানে হচ্ছে অলকানন্দা, তাহলে এটাও কিন্তু সেই অলকানন্দা নামই আছে।
এগোতে এগোতে দেখো ঠিক এদিক থেকে বাঁ দিক থেকে আসছিলো, ডান দিক থেকে আরেকটি নদী এসে এরকম জায়গায় মিলিত হলো, এরকম জায়গায়। এই পয়েন্টটার নাম, আচ্ছা যেটা মিলিত হলো তার নাম হচ্ছে মন্দাকিনী। এইটা হচ্ছে মন্দাকিনী, আচ্ছা ডান দিক থেকে একটা নদী আসলো মন্দাকিনী। তাহলে এই প্রয়াগটাকে আমি কী বলবো, মানে যেখানটায় মিশলো এটাকে বলবো হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্র যদি কেউ, রুদ্র মানে খেপে যাওয়া, তাহলে রুদ্র যদি কেউ খেপে যদি যায় তাহলে সেটা মন্দই তো হবে, মন্দাকিনী, ঠিক আছে। তাহলে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হলো। আচ্ছা এইখান থেকে সেমভাবে আবার মিলিত হওয়ার পরে সে কিন্তু আরও এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে দেখো ঠিক এই মন্দাকিনীর পুরো সমান্তরালে আর একটি নদী এসে মিলিত হয়েছে এরকমভাবে, এরকম জায়গাতে। তাহলে দেখো এইখান থেকে ছিল ঠিক দুটো নদী, এই দিক থেকে দুটো নদী সমান্তরালে, এইখান থেকে দেখো দুটো নদী সমান্তরালে, আর প্রথমে তো দুটো ছিলই, মিশলো, ঠিক আছে। তাহলে এখানে যেখানে মিশলো দেখো এই যে পয়েন্ট, এই পয়েন্টটার নাম কি, যেখানে অলকানন্দা, এটা হচ্ছে অলকানন্দা, আর যে নদীটা এই পাশ থেকে এসে মিশলো সেটা হচ্ছে আমরা বলি ভাগীরথী, ভাগীরথী, ঠিক আছে, ভাগীরথী রিভার, এই নদীটা হচ্ছে ভাগীরথী। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা এই দুটোর যে সংযোগস্থল এইটাকে আমরা বলবো হচ্ছে দেবপ্রয়াগ। দেবতারা ভাগ করে খায়, তাই তো, তাহলে দেবপ্রয়াগ হলো। নেক্সট হচ্ছে এই নদীটা এবার গঙ্গা নদী নাম নিয়ে এবার কিন্তু এগিয়ে চললো, এইখান থেকে হচ্ছে গঙ্গা নদী নাম নিল। তাহলে ভাগীরথী এবং দেবপ্রয়াগের যেখান থেকে নাম হলো এরপর থেকে হলো গঙ্গা। তার আগে কিন্তু এই কেসগুলো ঘটেছে যে ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা, দুটো গঙ্গা মিশলো কোথায়, বিষ্ণুপ্রয়াগে, ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা। নাম হলো কি, অলকানন্দা নদীটার নাম হলো। তাহলে এই অলকানন্দা নদীর সাথে বাম দিক থেকে দেখো এসছে কে, বাম দিক থেকে এসছে তোমার মন্দাকিনী, নন্দাকিনী এবং অলকানন্দা, এর নাম হচ্ছে কি নন্দপ্রয়াগ, এই পয়েন্টটা, ঠিক আছে। আর এই যে অলকানন্দা আসছে, এই অলকানন্দার সঙ্গে পিণ্ডার গঙ্গা মিলিত হয়ে কী হলো, কর্ণপ্রয়াগ। আবার অলকানন্দার সাথে মন্দাকিনী এইটা মিলিত হয়ে হলো কি, রুদ্রপ্রয়াগ, এই পয়েন্টটা। অলকানন্দার সঙ্গে যখন ভাগীরথী মিশলো সেটার নাম কী হলো, দেবপ্রয়াগ হয়েছে। তারপরে বাকি নাম হলো তোমার গঙ্গা, এরকম হয়েছে, ঠিক আছে। হোয়াট ডাজ পিসিবি স্ট্যান্ডস ফর? পিসিবি বলতে কি বোঝায়? পেরিফেরাল কানেকশান বাস, প্রাইমারি কন্ট্রোল বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড, প্রসেসিং সার্কিট বোর্ড। দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটাকে আমরা বলছি কি পিসিবি। এই পিসিবির এর ট্র্যাক উইথ, যে এর যে মানে কী বলবো পোস্ত বা বেদ, এটা কোন এককে মাপা হয়? এই ট্র্যাক উইথ এটা মাপা হয় যে একক, সেটাকে আমরা বলি মিলস, অর এটাকে মিলস বলতে পারি, অথবা এটাকে আরেকটা নাম বলেছি নি, যেটাকে আমরা দ্বারাও প্রকাশ করা হয়, মিলিমিটার বা মিলস। আচ্ছা এই যে প্রিন্টেড সার্কিট ব্রেকার, এই প্রিন্টেড সার্কিট ব্রেকার যদি আমরা দেখি, ধরো এরকম টাইপের আছে, এইগুলো ন্যাচারালি এই যে এর মধ্যে যে ওয়্যারগুলো ইউজ করা হয় ন্যাচারালি কপার ওয়্যার ইউজ করা হয়, ঠিক আছে, কপার ওয়্যার ইউজ করা হয়, এবং কালার করা হয় কি গ্রিন কালার, ন্যাচারালি গ্রিন কালারই বেশি ইউজ হয়, ঠিক আছে। এটাকে আমরা বলি কি পিসিবি বোর্ড, ঠিক আছে। পিসিবি বোর্ড একটা ইলেকট্রনিক বোর্ড। এটা এই যে পিসিবি বোর্ড, এই পিসিবি বোর্ডের যে সার্কিটগুলো আছে দেখো, এই সার্কিটগুলো কিন্তু মানে একটা অপরটার সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। এখানে দেখো এই আইসিগুলো যেভাবে যুক্ত থাকে, এই যে যুক্ত করার যে মানে মেথড, মানে সেই পদ্ধতির নাম হচ্ছে সোল্ডারিং মেথড, ঠিক আছে, সোল্ডারিং, ঠিক আছে। হু রোড দ্য ফেমাস সংস্কৃত প্লে স্বপ্ন বাসব দত্তম? বিখ্যাত সংস্কৃত নাটক স্বপ্ন বাসব দত্তম কে রচনা করেন? জয়দেব, কালিদাস, শূদ্রক, ভাস। দেখো স্বপ্নে আমরা কি করি, ভাসি, তাহলে স্বপ্নে ভাস, ঠিক আছে, স্বপ্নে ভাস হচ্ছে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। শূদ্রক কি বই লিখেছিল, সেটা হচ্ছে মৃচ্ছকটিকম, তাই তো, মৃচ্ছকটিকম। কালিদাস লিখিত বইয়ের নাম কি? কালিদাস লিখিত যে বই বা কাব্য, যেটাকে আমরা বলি কাব্য বা পোয়েম বলতে পারো, ঠিক আছে, পোয়েম বা কবিতা আকারে যেগুলো লিখেছে তার মধ্যে খুব বিখ্যাত হচ্ছে কুমার সম্ভবম, ঠিক আছে, কুমার সম্ভবম বিখ্যাত। এই যে কবিতাটা, এটা বিশেষ করে শিব, ঠিক আছে, শিব এবং পার্বতীর যে বিবাহ এবং তার ফলে যে কার্তিকের যে জন্ম, সেটা কিন্তু কুমার সম্ভবে মানে লিখিত আছে বা তার বর্ণনা দিচ্ছে। আরেকটি বই লিখেছে, মানে কাব্য রচনা করেছে, সেটা হচ্ছে রঘুবংশ। এই রঘুবংশ হচ্ছে যে রঘু রাজবংশ, তার বর্ণনা করা আছে, এবং এই রঘুবংশেরই কিন্তু তোমার যুক্ত ছিল কে, যে রাজা রাম
ঠিক আছে, রাজা রাম ছিলেন কিন্তু এই রঘুবংশেরই শাসক বলতে পারো। আচ্ছা, আরেকটি বিখ্যাত বই হচ্ছে এই কালিদাসের, এটা আমরা মুছে দিই মৃচ্ছকটিকম। আরেকটি বিখ্যাত বই আমরা যদি বলতে পারি সেটা বলতে পারি মেঘদূত, বিখ্যাত বই মেঘদূত। এটাও কিন্তু কালিদাসের মানে লিখিত। বেশ কিছু ড্রামা বা নাটক আছে, ঠিক আছে, এগুলো তো কবিতা বললাম, বেশ কিছু নাটক আছে, তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম, শকুন্তলম, হ্যাঁ, এর বিখ্যাত নাটক তার। এর মধ্যে বিশেষ করে দুষ্মন্ত রাজা, দুষ্মন্ত রাজা, সে একটা গান আছে না, দুষ্মন্ত রাজা যদি হতেম আমি, ঠিক আছে, বাপি লাহিড়ির, সেরকম সেই দুষ্মন্ত স্বয়ময়, তাই তো, দুষ্মন্ত রাজা এবং তোমার হচ্ছে যে শকুন্তলা, তার যে প্রেম কাহিনী এটাতে কিন্তু লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরও কিছু নাটক আছে, যেমন মালবিকাগ্নি মিত্রম, মালবিকাগ্নি মিত্রম, এই বইটি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিখ্যাত বই। আর জয়দেবের বিখ্যাত বই আছে তোমার গীত গোবিন্দম বা গীত গোবিন্দ, ঠিক আছে, গীত গোবিন্দম, ঠিক আছে, জয়দেবের। এটা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি ছিল বীরভূমের, ঠিক আছে, জয়দেবের মেলা হয় বীরভূমে, কেন্দুলির মেলা যেটাকে আমরা বলি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্বপ্ন বাসব দত্তা কার লেখা, স্বপ্নে হচ্ছে ভাস, তাহলে অপশান হচ্ছে ডি হবে সঠিক উত্তর। দ্য ব্যাটেল অফ হলদিঘাটি ওয়াজ ফট ইন, হলদিঘাটির যে যুদ্ধ তা সংগঠিত হয়েছিল কত সালে? 1568, 1552, 1576 আর 1584। সঠিক উত্তর হবে কি? অপশান সি, ঠিক আছে, 1576। এই যে হলদিঘাটের যে যুদ্ধ, এটা কোথায় হয়েছিল? মেনলি হলদিঘাটের যুদ্ধ হয়েছিল রাজস্থান, ঠিক আছে, রাজস্থান এইখানে। কত সালে? 1576 বললাম। এই 1576 এই যে হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়? এটা হয় মহারানা প্রতাপ, যে রাজস্থানের যে রাজা প্রতাপ, এবং ইনার সাথে হয় তোমার আকবরের একজন সেনাপতি বলতে পারো, সেটা হচ্ছে রাজা মানসিং। এই দুজনের মধ্যে, রাজা মানসিং এবং মহারানা প্রতাপ, এই দুজনের মধ্যেই কিন্তু হলদিঘাটের যুদ্ধ ঘটে। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, এই যে রাজা মহারানা প্রতাপ যে ব্যক্তি, তার কিন্তু বিখ্যাত একটা হর্স ছিল, ঘোড়া। সেই ঘোড়ার নাম কি? যেটা খুব ফেমাস ঘোড়া, সেটা হচ্ছে চেতক, ঠিক আছে, চেতক ছিল তোমার হচ্ছে এই মহারানা প্রতাপের ঘোড়ার নাম। তাহলে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? অপশান সি হবে সঠিক। ইন ইন্ডিয়া হোয়াট ইজ এজ অ্যালাউড টু গেট ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট, ভারতে কারখানায় চাকরি পাওয়ার জন্য কত বছর বয়স অনুমোদিত? 14 বছর, 16 বছর, 18 বছর, 21 বছর। দেখো, যে কোনো যে হ্যাজার্ডিয়াস যে প্লেস, বিশেষ করে ধরো মাইন বলো, ঠিক আছে, যে কোনো জায়গায় ধরো একটা ঝুঁকিপূর্ণ যেসব জায়গা, ঠিক আছে, সেরকম জায়গায় কিন্তু কাজ করা তাকে যাবে না। মানে কোনো ফ্যাক্টরি বলো যেখানে তার রিস্কি আছে, ঠিক আছে, রিস্ক আছে, সেসব জায়গায় কিন্তু কাজ করা যাবে না। বিশেষ করে এই ব্যাপারটা লেখা আছে 24 নম্বর আর্টিকেল 24, ঠিক আছে, আর্টিকেল। আর বয়স হতে হবে তোমার, দেখো 24 নম্বর আর্টিকেল, বয়স হতে হচ্ছে আন্ডার 14, মানে 14 বছরের নিচে কেউ কিন্তু এইসব বিপদসংকুল যেসব প্লেস, সেই সব জায়গায় কিন্তু কাজ করা নিষিদ্ধ। তাহলে সঠিক উত্তর হবে 14 বছরের নিচে কাজ করা যাবে না। আর যদি বলে এটা কত নম্বর আর্টিকেলে আছে, সেটা হবে 24 নম্বর আর্টিকেলে। আর 16 নম্বর আর্টিকেলে কত নম্বর কী আছে? 16 নম্বর আর্টিকেল হচ্ছে 16 আছে এমপ্লয়মেন্ট। 18 নম্বর আর্টিকেলে কী আছে? 18তে ছিল তোমার হচ্ছে তোমার টাইটেল, তাই তো, টাইটেল। আর 17 তো আনটাচেবিলিটি, তুমি জানো, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। আচ্ছা, 17, 18, 19 নম্বর আর্টিকেলে কি আছে? ফ্রিডম অফ স্পিচ, এবং এই সম্পর্কে আরও ডিটেলস বলেছি, দেখবো ভিডিওতে। 20 নম্বরে আছে কি? ও ফর অফেন্স, তাই তো। আর 21 ফর LI, এর মনে হচ্ছে LIFE, তাহলে লাইফ, প্রোটেকশন অফ কি? লাইফ, ঠিক আছে, জীবনের সংরক্ষণ। আর 24 নম্বর তো বললাম যে এটা কি আছে, ওই যে হ্যাজার্ডিয়াস যে প্লেস, যে বিপদসংকুল যে জায়গা, সেখানে কিন্তু তোমার 14 বছরের নিচে কাজ করা মানে নিষিদ্ধ। তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ। রিসেন্ট এই কোশ্চেনটা আবার এসছে, মানে একই কোশ্চেন, সেটা হচ্ছে ALP টেকনিশিয়ান, মানে CBD 2তে কিন্তু এই প্রশ্নটা আবার এসছে, অনেকেই ভুল করেছে এটা। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। হোয়াট ইজ দ্য শেপ অফ প্ল্যানেটস অরবিট, একটি গ্রহের কক্ষপথের আকৃতি কেমন হয়? স্পেরিক্যাল মানে গোলাকার, প্যারাবোলিক, ইলিপ্টিক্যাল আর কনিক্যাল। সঠিক উত্তর হবে কি? প্যারাবোলিক, একটা উপবৃত্ত টাইপের হবে। এরকম ইলেকট্রিক্যাল পথে চলে, এবং এই ইলেকট্রিক্যাল পথে যে চলে সেটা কিন্তু কেপলার বলেছে আর কি, কেপলারের যে থিওরেম আছে সেখানে বলেছে। এবং এই
ইলিপ্টিক্যাল অরবিটের হয় এই ফোকাসে থাকবে এই নাভিতে, না হলে এই নাভিতে থাকবে, ঠিক আছে। যে কোনো একটি ফোকাসে কিন্তু থাকবে এবং একক সময়ের ব্যবধানে একক ক্ষেত্রফল সে অতিক্রম করবে। মানে এখান থেকে যদি এতটা ডিস্টেন্স, এতটা জায়গা যদি কভার করে, এরকম যদি থাকে, যদি ধরো এরকম জায়গায় যদি না থাকে, এরকম জায়গায় যদি না থাকে, তাহলে কিন্তু ধরো এরকম জায়গায় থাকলে, মানে এই দিকে যদি আসে, তাহলে কিন্তু এতটা ডিস্টেন্স কভার করবে। দেখো এর এরিয়া যা হবে এবং এর এরিয়াও কিন্তু সেম হবে, তাই তো। তাহলে এরকম হচ্ছে, এটা কেপলার বলেছে এবং যে পথটা হবে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল। সায়েন্সে আরও ডিটেলস বলা হবে। তাহলে সঠিক উত্তর হবে কি অপশন সি। হোয়াট ইজ কল্ড দ্য ডিজার্ট রিলেটেড উইথ দ্য থর ডিজার্ট ইন পাকিস্তান? পাকিস্তানে যে থর মরুভূমির সাথে সম্পর্কযুক্ত মরুভূমিকে কী বলা হয়? মানে এরকম যদি মরুভূমি হয়, এর মাঝখান দিয়ে ধরো এরকম কেটে গেছে, এ পাশটা যদি ইন্ডিয়া হয়, এ পাশে যদি ইন্ডিয়া হয়, এ পাশে হচ্ছে পাকিস্তান, তাহলে ইন্ডিয়াতে তো এটার নাম থর মরুভূমি, ঠিক আছে, থর ডিজার্ট, থর ডিজার্ট। তাহলে এই ডিজার্টটার নাম কি, যেটা পাকিস্তানে রয়েছে? এই যেটা আমাদের এখানে থর মানে মরুভূমি, সেটাই কিন্তু পাকিস্তানের নাম কি? চলিস্তান, ঠিক আছে, চলিস্তান, একই জিনিস। তাহলে এখানে আমরা বললাম থর ডিজার্ট, এখানে হবে চলিস্তান। এবং এটা কিন্তু অবশ্যই হট ডিজার্ট, ঠিক আছে, গরম উষ্ণ মরুভূমি। আরেকটি আছে কোল্ড ডিজার্ট, ভারতেই আছে কোল্ড ডিজার্ট। এই কোল্ড ডিজার্ট আছে কোথায়? কোল্ড ডিজার্ট আছে তোমার লাদাখ, লাদাখে আছে, তাই তো, লাদাখে। আর এই যে আমাদের এখানটা পাবে, বিশেষ করে ইন্ডিয়াতেই পাবে, যে হোয়াইট ডিজার্ট আছে, হোয়াইট সাদা মরুভূমি, হোয়াইট ডিজার্ট। এই হোয়াইট ডেজার্ট আছে তোমার হচ্ছে রান আপ কচ্ছ বা কচ্ছ, যে আমরা বলি না গুজরাটের কচ্ছ, সেই কচ্ছ উপকূলে কিন্তু হোয়াইট ডেজার্ট আছে। তাহলে হোয়াইট ডেজার্ট আছে কচ্ছ উপকূলে, কোল্ড ডেজার্ট আছে লাদাখে, আর হট ডেজার্ট আছে যেটাকে আমরা থর মরুভূমি রাজস্থান বলি, সেটা সেই রাজস্থানের যে থর মরুভূমি তারই যে অংশটা পাকিস্তানে, এটাকে আমরা বলছি চলিস্তান। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি। দ্য ডেড সি, এ হাইলি স্যালাইন ওয়াটার বডি, ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনেন্টস? মৃত সাগর একটা অত্যন্ত লবণাক্ত জলাশয়, নিম্নলিখিত কোন মহাদেশে এটা অবস্থিত? আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। দেখো এই যে ডেড সি, এটা আছে মেনলি কিন্তু এশিয়াতে, এবং এশিয়া বলতে যেটা ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া এই দিকে কিন্তু আছে, পশ্চিম এশিয়া, মানে পশ্চিম এশিয়া বলতে আমি বলতে চাইছি এটা মেনলি একটা বর্ডার মানে অঞ্চলে রয়েছে। এটা আছে তোমার মেনলি ইসরায়েল, ইসরায়েল এবং জর্ডন, এই যে তার যে বর্ডার, ঠিক আছে, ইসরায়েল এবং জর্ডন যে বর্ডার, সেখানে মেনলি কিন্তু ওয়েস্ট এশিয়া আমরা যেটাকে বলছি, সেইখানেই আছে তোমার হচ্ছে মৃত সাগর। আচ্ছা এইটা মৃত সাগর বলছি কেন? মৃত কথাটার মানেটা কি? আমরা এটা ডেড বলছি, এটা কেন? কারণ এইখানে কোনো যে অ্যাকোয়াটিক যে অ্যানিম্যালগুলো হয়, অ্যাকোয়াটিক যে ফিশ বা অ্যাকোয়াটিক যে লাইফগুলো হয়, সে অ্যাকোয়াটিক কোনো অ্যানিম্যাল কিন্তু এখানে বাসস্থান করে না বা বেঁচে থাকে না, ঠিক আছে, মানে সার্ভাইভ করতে পারে না। এর জন্যই কিন্তু এটাকে আমরা বলি মৃত সাগর, বোঝা গেল? আচ্ছা এই যে ডেড সিতে এটা প্রচণ্ড, এর যে সল্ট, এই সল্টটা কিন্তু প্রচণ্ড ডেন্সিটি বেশি, মোটামুটি 34% কিন্তু এর স্যালিনিটি থাকে, এর লবণাক্ততা 34% মতো কিন্তু। এবং আমাদের যে ল্যান্ড এরিয়া আছে না, ল্যান্ড এরিয়াতে সবথেকে, মানে ল্যান্ড এরিয়ার মধ্যে বলছি কিন্তু, হ্যাঁ, ল্যান্ড এরিয়ার মধ্যে সবথেকে ডিপেস্ট বা সবথেকে লোয়েস্ট পয়েন্ট যদি বলি, সবথেকে লোয়েস্ট পয়েন্ট যদি বলি, তাহলে কিন্তু এই ডেড সি হয়ে যাবে। ল্যান্ডের মধ্যে বলছি, বারবারই বলছি। আচ্ছা এইখানে এই যে ন্যাশনাল, মানে এই যে তোমার মৃত সাগর, এই মৃত সাগরে কিন্তু খুব সহজেই তুমি ভেসে থাকতে পারো, মানে কেউ যদি সাঁতার নাও জানে অন্তত সে ডুববে না, ঠিক আছে। এবং এখানে যারা যায়, তুমি দেখবো অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, এখানে যারা যায় তারা মোটামুটি কিন্তু দেখবে, মানে শিক্ষিত লোক হোক আর মোটামুটি যাই লোকই হোক না কেন, ছেলে মেয়ে সবাই কাদা মেখে বসে আছে, ঠিক আছে, মানে মাঠ যেটা বলি, এরা কাদা মেখে বসে আছে। তোমার মনে হবে কাদা মাখছে কেন, হ্যাঁ পাগলা মনে হতে পারে, কিন্তু এই যে মাখার উদ্দেশ্য হচ্ছে এইখানে তোমার স্কিন কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকবে, স্কিন কোয়ালিটি। এবং এটা স্কিন থেরাপি করতেও কিন্তু এটা, এই কাদাটা আর কি স্কিন থেরাপি করতেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এর জন্যই কিন্তু ওখানে যারা যায় বিশেষ করে ওরা কিন্তু এই কাদা মেখে মানে বসে থাকে। তোমার এখানে তুমি দেখবে আর কি বিভিন্ন ভিডিওতেই তুমি পাবে এই জিনিসটা, যে কাদা মাখছে আর কি, ঠিক আছে। এবং এই একটা বললাম যে স্কিন থেরাপি করতে, এবং এটা একটা লাগে তোমার যেটা কসমেটিক বলে না, প্রসাধনী যে সামগ্রী, সেই কসমেটিক তৈরি করতেও কিন্তু এটা এই কাদাটা লাগে, এখানকার যে কাদা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে কি অপশান ডি। অল অফ দ্য ফলোয়িং আর খারিফ ক্রপস এক্সেপ্ট, বলছে নিম্নলিখিত সবগুলো খারিফ ফসল, তাহলে কোনটি ছাড়া, মানে ড্যাশ ছাড়া? বলছে মিলেট, রাগি, মেইজ আর হচ্ছে হুইট। নিম্নলিখিত সবগুলো হচ্ছে খারিফ শস্য, এইটি ছাড়া। তার মানে তোমাকে বের করতে হবে হচ্ছে রবি শস্য, ঠিক আছে, তোমাকে বের করতে হবে হচ্ছে রবি ক্রপ, রবি। তাহলে এর মধ্যে কোনটি রবি শস্য? আচ্ছা তোমাকে এই রবি শস্য এবং খারিফ শস্য সম্পর্কে তোমাকে জানতে হবে। দেখো এই রবি শস্য কখন চাষ হয়, এজন্য তুমি মনে রাখো হচ্ছে রম, রিড অনলি মেমোরি না কিন্তু, হ্যাঁ। আর ফর হচ্ছে রবি, আর ফর হচ্ছে রবি শস্য, রবি। ও ফর অক্টোবর, আর এম ফর হচ্ছে তোমার মার্চ,
এম ফর হচ্ছে তোমার মার্চ। তাহলে অক্টোবর এবং মার্চ মাসের দিকে, অক্টোবরে তোমার বোনা হয়, মার্চ মাসে তোলা হয়। তার মানে এটা শীতকালীন, এটা শীতে যেহেতু হয় তাহলে এটাকে হচ্ছে শীতকালীন শস্য বলবো, ঠিক আছে, শীতকালীন শস্য। এবং এই টাইমে যে সেপ্টেম্বর অক্টোবর, ধরো অক্টোবর থেকে তোমার মার্চ মাস পর্যন্ত হলো, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, এই শীতকালীন শস্য কোনগুলো? মোটামুটি এটাকে আমরা গম বলি, হুইট, ঠিক আছে, হুইট। এই সময় উৎপন্ন হয় বার্লি উৎপন্ন হয়, বিভিন্ন যে তোমার ডাল, সেই পালস উৎপন্ন হয়, বিভিন্ন ভোজ্য তেল এই সময় কিন্তু উৎপন্ন হয়। তাহলে দেখো অলরেডি আমি এখানে বলেই দিলাম যে হুইট, গম কি শীতকালীন শস্য। তাহলে এক্ষেত্রে যেটা বলছে যে নিম্নলিখিত সবগুলোই খারিফ ফসল ড্যাশ ছাড়া, তাহলে একটা আছে কি, তাহলে সেটা রবি শস্য হবে। তাহলে গম কিন্তু রবি শস্য, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি। আচ্ছা, তাহলে খারিফ শস্য কোনগুলো হয়? খারিফকে আমরা মনে রাখবো যোগ, জে ও কে, যোগ। দেখো এই যে ফর হচ্ছে জুন জুলাই, ঠিক আছে, যে আছে। ও ফর আবার অক্টোবর, আর কে ফর হচ্ছে খারিফ, কে ফর খারিফ, ঠিক আছে। তাহলে দেখো এই যে খারিফ শস্য, তাহলে জুন জুলাইয়ে বোনা হচ্ছে, অক্টোবরে তোলা হচ্ছে, এটাকে আমরা বলি খারিফ শস্য। বিশেষ করে এই যে তোমার হচ্ছে মেইজ রয়েছে, দেখো রাগি রয়েছে, মিলেট রয়েছে, এইগুলো কিন্তু সব, এমনকি আমরা যে ধান চাল বলি না, রাইস, এই ধান চালও কিন্তু তোমার মানে খারিফ শস্য হয়ে যাবে, ঠিক আছে, ধান চাল। বা তোমার গ্রাউন্ড নাট, যে বাদাম টাদাম যেগুলো হয়, হ্যাঁ, কটন যেগুলো হয়, সেগুলোও কিন্তু, এমনকি পাট, জুট, সেটাও কিন্তু তোমার খারিফ শস্যর মধ্যেই ঢুকবে। আরেকটি শস্য আছে যেটা তোমার এই খারিফ শস্যও না, আবার রবি শস্য না, এর একটা ইন্টারভেল গ্যাপে, দেখো এইখানে যেটা হলো যে অক্টোবর মাসে তো বুনলো, ঠিক আছে, অক্টোবর মাসে বুনে মার্চে আবার তুলে নিল, আর এইটা দেখো পরে আবার সেই জুন জুলাইয়ে বুনছে, অক্টোবরে তুলছে। মাঝখানে দেখো মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত গ্যাপ রয়ে গেছে না? তাহলে এপ্রিল, দেখো এপ্রিল গ্যাপ রয়ে গেছে, এপ্রিল মে, তাই তো, এই জুন, যদি জুলাই হয় তাহলে জুন পর্যন্ত, তাহলে এপ্রিল মে জুন মোটামুটি এরকম 2-3 মাস কিন্তু গ্যাপ থেকে যায়। এই সময় যেহেতু প্রচণ্ড গরম, এবং এই সময় কিন্তু বিভিন্ন ভেজিটেবল, বিভিন্ন ফ্রুট, বিশেষ করে ওই যে তোমার কী বলে তরমুজ, বাঙি, এই সময় কিন্তু তোমার উৎপন্ন হয়। এইটাকে আমরা বলি হচ্ছে জায়াত ক্রপ, ঠিক আছে, জায়াত। বা অনেক সময় এটাকে, যেহেতু এই দুটো মানে খারিফ শস্য এবং রবি শস্যর মাঝখানে আমরা বুনি, এজন্য এটাকে ইন্টারভ্যাল ক্রপও বলা হয় কিন্তু, হ্যাঁ, ইন্টারভ্যাল ক্রপ, বা দুটোর গ্যাপে যদি করা হয় যেটাকে গ্যাপিং ক্রপও বলা হয়, গ্যাপিং ক্রপ, একই নাম, বিভিন্ন টার্মে বলা হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু এক্ষেত্রে যে গম হবে সঠিক উত্তর, অপশান ডি। এই ছিল আজকে এনটিপিসি রিলেটেড বিগত বছরের প্রশ্নপত্র, যেগুলো তোমার পরীক্ষাতে খুবই কাজে লাগবে। থ্যাংক ইউ, বাই।